প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি একটু অসুস্থতার কারণে, সাময়িক জটিলতার কারণে আমি তোমাদের সামনে আসতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে তোমরা নিয়মিত ভিডিও পেয়ে যাবে। আমরা আজকের থেকে ২০২২ সালের এইচএসসি পরিসংখ্যানের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে ক্লাস নেব। ২০২২ সালের এক্সাম সম্ভবত আগামী বছরের জুন জুলাইতে হবে। সেই সময় পর্যন্ত তোমরা পাচ্ছ আমাকে, এবং এর ভিতরে আমরা ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের ২০২২ সালের যে সিলেবাস, টোটাল সিলেবাসটা কমপ্লিট করে ফেলব। আর তোমরা যদি আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে। আর সে পর্যন্ত আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্ট, শেয়ার করো। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলো আমরা বোর্ডে চলে যাই। তোমাদের ২০২২ সালের যে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব, ২০২২ এইচএসসি 2022। এই ২০২২ সালের এইচএসসি যে সিলেবাস, এটা স্ট্যাটিস্টিক্স, ফার্স্ট পেপার, স্ট্যাটিস্টিক্স ফার্স্ট পেপারের কি কি সিলেবাস আছে। এখানে অধ্যায় আছে ১ নাম্বারটা, ৩ নাম্বার, ৫ নাম্বার, ৭ এবং ৮। ১ নাম্বারে কোনটি আছে? ১ নাম্বারে আছে মৌলিক ধারণা, যে অধ্যায়টা, মৌলিক ধারণা, চলক, ধ্রুবক, এর সাথে সামথিং সূত্র আমরা শিখে যাব। কিছু সূত্রাবলী এর সঙ্গে আছে। আমরা এইটুক পর্যন্ত শিখব ১ নম্বরে। অধ্যায় ৩-এ আমরা যা শিখব তা অলরেডি তোমরা ক্লাস 6 টু 10 পর্যন্ত শিখে এসেছো। সেটা হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। চ্যাপ্টারটার নাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই যে অধ্যায়টা, এইখানে তোমরা শিখবে, তোমরা এর আগেও শিখেছো গড়, মধ্যমা, প্রচুরক। এই যে গড় কিভাবে নির্ণয় করতে হয়, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়, এটা অলরেডি তোমরা শিখে ফেলেছো। ঠিক সেই জিনিসটা কিন্তু আমরা এখানে শিখব। ওর সঙ্গে ছোট ছোট কিছু অঙ্ক থাকবে, যেগুলো আমি তোমাদেরকে ক্লাসেই দেখিয়ে দিব। এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হলো ৫ নম্বরে। ৫ নম্বরে হচ্ছে পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা। এই বিষয়টি নিয়ে তোমাদের হয়তো একটু কনফিউশন থাকতে পারে। এই চ্যাপ্টারটি তোমরা ইতিপূর্বে কোনো ধারণা পাওনি। এটি আমরা যখন পড়াবো তখন এই বিষয়টা সম্পর্কে আমি তোমাদেরকে ক্লিয়ার একটি ধারণা দিব। এখানে যা যা থিওরিয়াম করতে হবে, যে সকল অঙ্কগুলো করতে হবে, সব বিষয়গুলো আমি তোমাদের ক্লিয়ারলি বলে দেব। ৭ নম্বরে তোমরা কোনটা পড়বে? ৭ নম্বরে তোমরা পড়বে টাইম সিরিজ, যেটা কালীন সারি। এই যে জায়গাটা, এখানে তোমাদের অনেক কিছুই পড়তে হবে, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সময়ের উপরে ভিত্তি করে আমাদের যে দ্রব্যমূল্যের ওঠানামা করে, এই উঠানামার সাথে যে কার্যপ্রণালী হয়, এটা কিভাবে হয়, দ্রব্যমূল্য কম হলে দাম বৃদ্ধি পায়, কিংবা দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়। এই যে বিষয়গুলো, এটা সময়ের উপর ভিত্তি করে হতে পারে, বিভিন্ন কারণেও হতে পারে। সব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এখানে। অর্থাৎ এটা কিন্তু লাইফের সাথে সম্পর্কযুক্ত একটা অধ্যায়। এবং সবশেষ যে অধ্যায়টি, সেটি হলো ৮ নম্বর। এখানে হলো বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। এই জায়গাটায়
তোমাদের আমি কি শিখাবো, এখানে তোমরা জানবে যে বাংলাদেশে যে পরিসংখ্যান প্রকাশ হয় সেটা কি কি উৎস থেকে হয়, সরকারি, আধা সরকারি, বেসরকারি, কোন ধরনের মাধ্যম থেকে হয়, এর সীমাবদ্ধতা কি, এর বৈশিষ্ট্য কি, এটা কি কি ভাবে গঠিত হয়, বা বাংলাদেশের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে সেখানে পরিসংখ্যান কিভাবে ব্যবহৃত হয়, বিস্তারিত বিষয়টা তোমরা এইখানে শিখবে। তাহলে আমার বিশ্বাস এই যে একটা ওভারভিউ আমি তোমাদের দিলাম, যেটি 2022 সালের সংক্ষিপ্ত সিলেবাস, এর বাইরে তোমাদের অধ্যায় 2টা কিন্তু বাদ গেছে এবং অধ্যায় 4 বাদ গেছে, অধ্যায় 6 বাদ গিয়েছে। তো এই 3টি অধ্যায় কিন্তু তোমাদের না পড়লেও চলবে। সংক্ষিপ্ত সিলেবাস এই 3টি অধ্যায় বাদ দিয়ে বাকি 5টি অধ্যায় তোমাদের পড়তে হবে। এই 5টি অধ্যায়ের যাবতীয় বিষয় আমরা শিখব, একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা ইতিপূর্বে এই মৌলিক ধারণার বিষয় নিয়ে আলোচনা করেছি, কেন্দ্রীয় প্রবণতার কিছুটা আলোচনা হয়েছে, এইগুলা কিন্তু আলোচনা হয়নি। তো আমরা এই শেষের থেকে শুরু করব, এইখান থেকে পড়ে আমরা এইদিকে আসব। তাহলে আমাদের এই দিকে তো কিছুটা ধারণা আছে, এইগুলো আগে হয়ে যাক। এইটা হয়ে গেলে এই 2টা পরে রিভিশন হবে। তো আমরা প্রথমে যেটা শিখব সেটা হলো বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। এই অধ্যায়টা নিয়ে আজকে আমি তোমাদের সম্পর্কে কিছুটা আলোচনা করব। তাহলে আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? আমি অলরেডি তোমাদের বলেছি বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। আমি তোমাদের যে বইটি সাজেস্ট করেছি ইতিপূর্বে সেই বইটি থেকে পড়াবো। বইটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা মোহাম্মদ আহসানুল কবির মিঠু স্যারের বই, প্রথম পত্র, লেকচার পাবলিকেশন থেকে পাবলিশ করা। এই বইটি মিঠু স্যার সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তিনি বিএসসি অনার্স প্রথম শ্রেণী, এমএসসি প্রথম শ্রেণীতে প্রথম, বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা, ভূতপূর্ব সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যামব্রিয়ান কলেজ ঢাকা, ভূতপূর্ব প্রভাষক, খুলনা ডিগ্রি কলেজ কুমিল্লা, সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রধান পরীক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। অর্থাৎ তিনি বর্তমানে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে ক্যামব্রিয়ান কলেজে থাকাকালীন তিনি এই বইটা লিখেছিলেন, বর্তমানে উনি এই কলেজটাতে আছে। তো আমরা এই বইটা যদি অনুসরণ করি, আশা করি আমরা সবকিছুই পেয়ে যাব। তো আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎস। এই উৎসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎস। এই কোন কোন উৎস থেকে বাংলাদেশে পরিসংখ্যান আসে, তার 3টি উৎস এখানে বলা আছে। এক হচ্ছে সরকারি পরিসংখ্যান, আধা সরকারি পরিসংখ্যান, আর একটা হলো বেসরকারি পরিসংখ্যান। প্রথমটা হচ্ছে সরকারি পরিসংখ্যান, 1 নম্বর সরকারি পরিসংখ্যান। আর 2 নম্বরে আছে, আমি একটু ফাঁকা করে লিখি কারণ এটা একটু আলোচনা করব। 2 নম্বরে আছে আধা সরকারি পরিসংখ্যান, আধা সরকারি পরিসংখ্যান। এন্ড ফাইনালি 3 নম্বরে আছে বেসরকারি পরিসংখ্যান, বেসরকারি পরিসংখ্যান। তো এই 3টি বিষয়, 3টি উৎস থেকে বাংলাদেশের সকল পরিসংখ্যান আসে, এই 3টা উৎস থেকে। তো 3টা উৎসের প্রথমটা হচ্ছে সরকারি পরিসংখ্যান। সরকারি পরিসংখ্যান সরকারের যেসব প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে পরিসংখ্যানের উপর কাজ করে, এই প্রতিষ্ঠানগুলো থেকে যে ধরনের পরিসংখ্যানিক ডাটা আমরা পাই, পরিসংখ্যানিক তথ্য আমরা পাই, এইগুলাকে সরকারি পরিসংখ্যান বলে। এরকম কোন কোন উৎস আছে দেখো, এখানে লেখা আছে।
আমি এখানে কয়েকটা কথা বলছি, তোমরা নিজেরাও বইটা পড়বে। এখানে দেখো বাংলাদেশের সরকারি সংস্থা সমূহ বা প্রতিষ্ঠান সমূহ, যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ইত্যাদি হলো বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের যে সরকারি উৎস। এইটার ভিতরে বলে আধা সরকারি পরিসংখ্যান কাকে বলে? আধা সরকারি পরিসংখ্যান হচ্ছে যে পরিসংখ্যানটা সরকারি নয় আবার বেসরকারিও নয়, অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে সরকার অর্থ যোগান দেয় কিন্তু তারা নিজেরা নিজেদের মতো পরিসংখ্যান পাবলিশ করে। এই জাতীয় প্রতিষ্ঠানগুলো হলো আধা সরকারি প্রতিষ্ঠান। এখান থেকে যে পরিসংখ্যান আসছে সেই পরিসংখ্যানটাকে আমরা আধা সরকারি পরিসংখ্যান বলবো। এই আধা সরকারি পরিসংখ্যানগুলোর ভিতরে আছে ধান গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো কি করে? সরকার থেকে টাকা নেয়। সরকার বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বাজেট প্রণয়ন হয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, ওই বাজেট অনুযায়ী গভর্নমেন্ট থেকে তারা টাকা পায় এবং বিশ্ববিদ্যালয় থেকে যে উৎপাদনটা হয় অর্থাৎ বেতন, পরীক্ষার ফি, আনুষঙ্গিক যা কিছু উৎপাদন হয় সেটা কিন্তু সরকারের ফান্ডে চলে আসে। আর বছর শেষে গভর্নমেন্ট ওখান থেকে বিশ্ববিদ্যালয়ের যে খরচা লাগে বেতন সহ বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক জিনিসপত্র কুড়াই সব কিছুর বিষয়ে গভর্নমেন্ট টাকা দিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি থাকেন তিনি এই বিষয়টা নিয়ন্ত্রণ করেন। আর এটা কিন্তু স্বায়ত্তশাসিত সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো। এটা হলো আধা সরকারি প্রতিষ্ঠান। এই ধরনের আধা সরকারি আরো বেশ কিছু প্রতিষ্ঠান তোমরা পাবে, এখানে তোমরা পড়লেই জানতে পারবে। এরপরে যেটা আছে বেসরকারি প্রতিষ্ঠান, এরপরেরটা আছে হলো, তাহলে এই দুইটা হয়ে গেল। এরপরেরটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান হলো যেগুলো সরকারিও না আধা সরকারিও না, অর্থাৎ স্বায়ত্তশাসিত গুলো বাদ, সরকারি গুলো বাদ, একেবারে নন গভর্নমেন্ট, যেমন এনজিও। এনজিও গুলো নিজেরা নিজেদের মতো করে অর্থায়ন করে এবং সেই অর্থের মাধ্যমে সেখান থেকে তারা প্রফিট অর্জন করে বিভিন্ন ক্ষুদ্র ঋণ কিংবা দাতব্য সেবা, রাস্তাঘাট মেরামত বা গরিব এলাকার লোকজনকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা। এছাড়া আন্তর্জাতিক কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে। এখানে বলা হয়েছে চেম্বার অফ কমার্স, আমাদের যে বাংলাদেশের চেম্বার অফ কমার্স, বাণিজ্যিক ব্যাংকগুলো, এনজিও, আইএলও, আইএমএফ ইত্যাদি হলো এই বেসরকারি উৎস, পরিসংখ্যানের উৎস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই তিনটি বিষয় তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকবার রিক্যাপ দিয়ে দিচ্ছি। সরকারি পরিসংখ্যান এইটা যে উৎস, সরকারি উৎস, এই উৎসটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, পরিসংখ্যান ব্যুরো, কৃষি বিভাগ সহ বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে যে পরিসংখ্যান আসে সেটা হচ্ছে সরকারি। আধা সরকারি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত, যারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কিন্তু নিজেরা নিজেদের ডিস্ট্রিবিউশনটা করে। সরকার অর্থ প্রদান করে আর সেই অর্থের বিনিময়ে তারা সেখানে যেসব জনবল আছে তাদের বেতন দেয় বা কোনো সমস্যা তৈরি হয় সেগুলো সেই অর্থ থেকে যোগান দেয়। এই জাতীয় প্রতিষ্ঠান যেমন হলো বিশ্ববিদ্যালয়গুলো, এইগুলো কিন্তু আধা সরকারি প্রতিষ্ঠান। ওখান থেকে যেসব পরিসংখ্যানিক তথ্য পাওয়া যায় সেটা কিন্তু আধা সরকারি পরিসংখ্যান। আর বেসরকারি থেকে যেসব পরিসংখ্যান পাওয়া যায় সেগুলো হলো বেসরকারি পরিসংখ্যান, যেমন এনজিও এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। তোমরা এই বইটা থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর পরের দিন আমরা এইটার থেকে আলাদা আলাদা করে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে আবার আলোচনা হবে, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে আলোচনা হবে, তারপরে বেসরকারি পরিসংখ্যানগুলোর উপরে আলোচনা হবে। এই সকলই আজকের এই পড়ানোর বিষয়গুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।